আচ্ছা, বলুন তো, একটা দেশের বন্দর, নদীপথ আর সড়ক যদি অন্য একটা দেশ প্রায় নিজেদের মতো করে ব্যবহার করার অধিকার পেয়ে যায়, তাহলে সে দেশটার সার্বভৌমত্ব ঠিক কতটুকু অক্ষত থাকে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলাদেশের ক্ষেত্রে এটাই বাস্তবতা। চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দর থেকে শুরু করে দেশের ভেতরের নদীপথ ও সড়ক, এই সব কিছু ব্যবহারের সুযোগ করে দিয়েছে তিনটি চুক্তি। আর এই চুক্তিগুলো সই হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে। প্রশ্ন হলো, এই চুক্তিগুলোতে বাংলাদেশ আসলে কি পেয়েছে আর ভারত বা কি পেল? নিরাপত্তা, অর্থনীতি আর কৌশলগত স্বার্থের বিচারে এই ভারসাম্য কোথায় দাঁড়িয়ে আছে? জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পার হয়ে গেলেও কেন এই বিতর্কিত চুক্তিগুলো এখনও বাতিল হয়নি? আর কেনই বা হঠাৎ করে আবারও এগুলো নিয়ে তৎপরতা শুরু হয়েছে? প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো ঠিক এই বিষয়গুলো নিয়েই। বাংলাদেশ ভারত ৩ ট্রানজিট চুক্তির আদ্যোপান্ত, এর পেছনের ইতিহাস, বিশেষজ্ঞদের উদ্বেগ আর আগামী দিনে এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলা হয়েছে কেন হঠাৎ এই চুক্তিগুলো নতুন করে আলোচনা শুরু হলো আর ভবিষ্যতে বা কি হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। ট্রানজিটের নামে বাংলাদেশের বন্দর, নদী আর স্থলপথ ব্যবহারের সুযোগ নিতে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সই হয় ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তিগুলোর আওতায় চট্টগ্রাম, মোংলা আর পায়রা দেশের ৩টি প্রধান বন্দরই একরকম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দিল্লি। কিন্তু বিনিময়ে বাংলাদেশ কি পেল? আয়, বাণিজ্যিক সুবিধা, নিরাপত্তা আর কৌশলগত স্বার্থ। এই প্রতিটি জায়গায় বাংলাদেশের অবস্থান আসলে কতটা সুরক্ষিত হয়েছে, সেই প্রশ্ন এখন সবচাইতে জোরালোভাবে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ৩টি চুক্তি যদি একসঙ্গে সমন্বিতভাবে কার্যকর হয়, তাহলে বাংলাদেশের নৌ ও বন্দর অবকাঠামোর উপর ভারতের প্রভাব দীর্ঘমেয়াদে আরও গভীর হয়ে বসতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ৩টি চুক্তি ঠিক কি কি। প্রথমটি হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ Chattogram and Mongla ports for movement of goods to and from India, সংক্ষেপে ACMP। দ্বিতীয় চুক্তিটি হলো কোস্টাল শিপিং এগ্রিমেন্ট বা CSA। তৃতীয়টি হলো প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড, সংক্ষেপে PIWTT। এই তিনটির মধ্যে PIWTT আসলে নতুন কোনো চুক্তি নয়, এটি আগের একটি পুরনো চুক্তিরই নবায়ন। কিন্তু বাকি দুটি অর্থাৎ ACMP আর CSA সম্পূর্ণ নতুন চুক্তি হিসেবে সই হয়েছে। মজার বিষয় হলো, সংশ্লিষ্টরা বলছেন যে চুক্তিটি শুধু নবায়ন করা হয়েছে, তাতেও নতুন যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের স্বার্থ প্রায় পুরোপুরি বাদ পড়ে গেছে। আর বাকি দুটি নতুন চুক্তি তো পুরোপুরি ভারতের স্বার্থ মাথায় রেখে তৈরি করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, প্রতিটি চুক্তি আলাদাভাবে ঠিক কি কি সুবিধা দিচ্ছে ভারতকে? CSA চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা, এমনকি ঢাকার কাছের পানগাঁও বন্দরকেও উপকূলীয় বন্দর হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়ে যায়। ACMPর মাধ্যমে বাংলাদেশের নৌসীমা আর স্থলভাগ ব্যবহার করে প্রায় নামমাত্র মাশুল দিয়ে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের সুবিধা পেয়ে যায় দিল্লি। বহুল আলোচিত সেই ট্রানজিট আর ট্রান্সশিপমেন্ট সুবিধা জানিয়ে এত আলোচনা হয়, তার ভিত্তিও এই চুক্তিটি। আর PIWTTর আওতায় ভারতীয় জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নৌ রুটের নাব্যতা ধরে রাখার দায়িত্ব গিয়ে পড়ে বাংলাদেশের কাঁধে। শুধু তাই নয়, এই চুক্তিতে এমন একটি ধারা রাখা হয়েছে যাতে প্রতি 5 বছর পরপরই এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যায়, কোনো নতুন আলোচনা বা যাচাই ছাড়াই। ভারতের সাথে দেশ বিরোধী এই চুক্তিগুলো কিভাবে আসলে করা হলো? প্রিয় দর্শক, এবার একটু সময়ের রেখায় ফিরে যেতে হবে। 2014 সালের একতরফা নির্বাচনের পর থেকে ভারত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে এই ধরনের চুক্তি আদায়ের প্রক্রিয়া শুরু করে। এরপর 2015 সালের 6 জুন বাংলাদেশ আর ভারত চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার নিয়ে একটি সমঝোতা স্মারক সই করে। তারপর
2018 সালের 25 অক্টোবর এসিএমপি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভারতের পক্ষে একটি আনুষ্ঠানিক আন্তঃসরকারি কাঠামো দাঁড়িয়ে যায়। এরপর 2019 সালের 5 অক্টোবর সই হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি, যেখানে কাস্টমস, পণ্য, যানবাহন, জাহাজ, রুট নিরাপত্তা আর নথিপত্র সব কিছুর বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে ঠিক করা হয়। 2020 সালে এসে বাস্তবে প্রথম পরীক্ষামূলক কন্টেইনার চালান পাঠানো হয় কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আগরতলা পর্যন্ত, অর্থাৎ কাগজে কলমে চুক্তি সই হওয়ার পর ধাপে ধাপে সেটি বাস্তবায়নের দিকেও এগিয়ে যায় দুই দেশ। এবার আসি ভারতের সাথে এই 3 চুক্তির প্রকৃত প্রভাব আসলে কতটা গভীর। এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে। প্রতিটি চুক্তিতে আলাদা আলাদা রুট নির্ধারণ করা থাকলেও এই 3টি একসঙ্গে মিলে বাংলাদেশের নৌ আর স্থল বাণিজ্যে ভারতের জন্য একটি বিশাল প্রবেশাধিকার তৈরি করে দিয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে বাংলাদেশের প্রায় সবগুলো বন্দর আর বাণিজ্যিক ঘাট এখন ভারতের ব্যবহারের আওতায় চলে এসেছে, অথচ বিনিময়ে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশ একই মাত্রার সুবিধা পায়নি। আরও আশ্চর্যের বিষয় হলো পিআইডব্লিউটিটি চুক্তিতে 8টি রুটে বাংলাদেশের নদীকেন্দ্রিক বাণিজ্যিক পয়েন্টগুলোতেও যুক্ত করে দেওয়া হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক সালেহ শাহরিয়ারের মন্তব্যটি রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বলছেন, এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশকে কার্যত ভারতের একটি ক্লায়েন্ট স্টেটে পরিণত করা হয়েছে। কেন এমন মন্তব্য করলেন তিনি? কারণ এই চুক্তিগুলোর শর্ত অনুযায়ী চট্টগ্রাম আর মোংলা বন্দর কর্তৃপক্ষকে ভারতীয় পণ্য পরিবহনে অগ্রাধিকার দিতে হবে। শুধু তাই নয়, ভারতীয় পণ্যবাহী ট্রাক ও যানবাহনকে নিয়মিত কাস্টমস পরিদর্শনের বাইরেও রাখতে হবে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল সেভেন সিস্টার্সে ঠিক কী ধরনের পণ্য যাচ্ছে তার উপর বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। উল্টো দিকে ভারতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস আর নিরাপত্তা বাহিনীকে একরকম অধস্তন সংস্থায় পরিণত করার সুযোগও তৈরি হয়েছে এই চুক্তির মাধ্যমে। এমনকি এসব চুক্তির আওতায় ভারতীয় পণ্য পরিবহনে শুল্ক ও কর আরোপের সুযোগও হারিয়েছে বাংলাদেশ। অধ্যাপক সালেহ শাহরিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ এই 3টি চুক্তির একটিও কখনো জাতীয় সংসদে উপস্থাপন করা হয়নি। ফলে জনপরিসরে এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা বা জবাবদিহিতার কোনো সুযোগই তৈরি হয়নি। এমনকি হাসিনা সরকারের পতনের পরও এই চুক্তিগুলোর একটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নও হয়ে গেছে। আর অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান সরকার কেউই এখনও এগুলো বাতিলের কোনো উদ্যোগ নেয়নি। ভারতের সাথে এই 3টি চুক্তি নিয়ে এখন কি হচ্ছে আর কেন এত গুরুত্বপূর্ণ এই সময়টা? জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 বছর পার হয়ে গেছে, কিন্তু দেশের স্বার্থবিরোধী বলে আলোচিত এই চুক্তিগুলো এখনও পুরোপুরি বহাল তবিয়তেই আছে। অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লির কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছিল বটে, কিন্তু এখন আবার এই চুক্তিগুলোর আলোকে কার্যক্রম নতুন করে শুরু করার প্রক্রিয়ায় নেমে পড়েছে ভারত। আর এখানেই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। সংশ্লিষ্টরা দাবি করছেন এসব কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নেয়ার জন্য কূটনৈতিক আর রাজনৈতিক চ্যানেলে সক্রিয় হয়ে উঠছে ভারত। যদি এই সফর নিশ্চিত করা হয় তাহলে অন্যান্য ইস্যুর পাশাপাশি এই 3টি চুক্তির ভিত্তিতে নতুন করে কার্যক্রম শুরুর সম্মতি আদায়ের জন্য জোরালো চেষ্টা চালাবে ভারত। আর এ কারণেই তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভারতের সাথে বাংলাদেশের এই অসম বন্দর চুক্তিগুলো নিয়ে আসলে এখন কি করণীয় আছে বাংলাদেশের? রাজনীতি বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরীর মূল্যায়নও এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, শেখ হাসিনার আমলে করা এই 3টি চুক্তি বিতর্কিত এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের একেবারেই পরিপন্থী। তার ভাষায়, হাসিনার পতনের পর সবাই প্রত্যাশা করেছিল যে সরকার এই চুক্তিগুলো প্রকাশ্যে এনে নতুন করে পুনর্মূল্যায়ন করবে, কিন্তু 2 বছর পার হয়ে গেলেও তেমন কোনো বাস্তব উদ্যোগ নেওয়া হয়নি বা দেখা যায়নি। তার প্রত্যাশা আগামীতে সরকার
এই চুক্তিগুলো সংসদে তুলে খোলামেলা আলোচনা করবে, জনগণের মতামতের ভিত্তিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এগুলো নতুন করে মূল্যায়ন করবে। প্রিয় দর্শক, তাহলে আপনারা একটু বলুন তো, একটা দেশের বন্দর, নদী আর সড়ক যখন এভাবে অন্য একটা দেশের নিয়ন্ত্রণে চলে যায় আর সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় জনগণের অগোচরে, সংসদের বাইরে, তখন সেই দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলাটা কি খুব বেশি অন্যায় কিছু? প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা তুলে আনব এই 3টি চুক্তির একেবারে ভেতরের ধারা উপধারা, আর্টিকেল বাই আর্টিকেল, ক্লজ বাই ক্লজ। আর সেখানে যা পাওয়া গেছে তার রীতিমতো উদ্বেগজনক। কোথাও দেখা যাচ্ছে বাংলাদেশের কাস্টমস পরিদর্শনের অধিকার সীমিত করে দেওয়া হয়েছে, কোথাও আবার এমন এক ধারা আছে যাতে বলা হয়েছে প্রয়োজনীয় ভারতীয় নিরাপত্তা বাহিনী পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে। আশা করি সেই পর্বটি মিস করবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে আপনার মতামত জানানোর অনুরোধ রইল। আপনি কি মনে করেন এই চুক্তিগুলোর কি হওয়া উচিত আসলে? ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।